আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে আমাদের আজকের অনলাইন ক্লাসের আয়োজন। আমাদের আজকের আলোচ্য বিষয় মডিফায়ার। আমাদের দ্বিতীয় পত্রের 9 নম্বর গ্রামারের প্রশ্নে মডিফায়ার আছে। মডিফায়ারের নম্বর 5। এখানে 10টি ফিল ইন দ্য গ্যাপস করতে হবে। 10টি ইন্ডিকেটর দিয়ে গ্যাপস থাকবে। মডিফায়ারে আমরা 10টি প্রবলেমের মুখোমুখি হব, 10টি প্রবলেমের সলভ করব। আমরা প্রথমেই জেনে নিই মডিফায়ার কাকে বলে। আমি একটি প্রামাণ্য সংজ্ঞা লিখে রেখেছি, দেখো। মডিফায়ার যে শব্দ বা শব্দগুচ্ছ সেন্টেন্সের মধ্যে অন্য শব্দের পূর্বে বা পরে বসে, ওই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে মডিফায়ার বলে। আমি একটি বাক্য লিখেছি, দেখো। দ্য ব্রাউন ডগ ওয়াজ বার্কিং অ্যাট মি লাউডলি। এই বাক্যটি যখন আমরা বিশ্লেষণ করব, বাক্যটির মধ্যে অনেকগুলো পার্টস অফ স্পিচ আমরা দেখছি। এখানে দি ডিটারমাইনার দেখছি, তারপরে ব্রাউন দেখছি একটি শব্দ, তারপরে ডগ। আমরা জানি ডগ শব্দটি একটি নাউন, এটি কমন নাউন। এর পূর্বে আরেকটি শব্দ ব্রাউন, এটি এই নাউনের কোয়ালিটিকে বর্ণনা করেছে, অর্থাৎ এটি একটি অ্যাডজেক্টিভ শব্দ। এই অ্যাডজেক্টিভ শব্দ নাউনকে মডিফাই করেছে, নাউনের পূর্বে বসে। ওয়াজ বার্কিং, এখানে ওয়াজ বার্কিং প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বের পরে একটি অবজেক্ট বসেছে, তারপরে একটি অ্যাডভার্ব বসেছে। The brown dog was barking at me. বাদামি কুকুরটি আমার দিকে ডাকছিল লাউডলি, খুব দ্রুততার সাথে, জোরে। এখানে এই বার্কিং শব্দটিকে লাউডলি শব্দটি মডিফাই করেছে। আমরা দেখতে পাচ্ছি শব্দের পূর্বে বা পরে বসে কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ অন্য শব্দকে মডিফাই করে। এই মডিফাই করাকে মডিফায়ার বলে। মডিফায়ার হিসেবে আমরা সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে ব্যবহার করি। তবে সবচেয়ে বেশি আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফায়ার হিসেবে ব্যবহার করি। এছাড়া অন্যান্য যে সমস্ত মডিফায়ার আমরা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করি, আমি তোমাদের জন্য মডিফায়ারগুলো লিখে রেখেছি। যদি আমরা বোর্ডের দিকে তাকাই, আমরা দেখতে পাবো প্রি অর পোস্ট মডিফাই নাউন, প্রি অর পোস্ট মডিফাই ভার্ব, প্রি অর পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ, প্রি অর পোস্ট মডিফাই নাউন অ্যাডজেক্টিভ, possessive pronoun, use of determiner, use of quantifier, use of intensifier, use of relative pronoun, use of demonstrative pronoun, use of infinitive, use of participle, different kinds of participle, and finally use of appositive. আমরা যদি এই টার্মগুলোর সাথে পরিচিত হই এবং এই টার্মগুলোর ভালোভাবে বিশ্লেষণ করতে পারি, আশা করি মডিফায়ারের সমুদয় প্রশ্নের উত্তর আমরা খুব স্বাচ্ছন্দ্যে দিতে পারব। আমরা বিভিন্ন প্রকার প্রোনাউনের মডিফায়ারের ব্যাখ্যা দেওয়ার পূর্বে আমরা মডিফায়ারের প্রকারভেদটা একটু জেনে নেই। মডিফায়ারকে দুই ভাগে ভাগ করা যায়। এক, প্রি মডিফায়ার। 2 নাম্বার পোস্ট। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি বলেছিলাম কতগুলো শব্দ পূর্বে বসে, আবার কতগুলো শব্দ পরে বসে। প্রি মানে পূর্বে বসা শব্দ, পোস্ট মানে পরবর্তীতে বসা শব্দ। আই বট এ রেড পেন, আমি
একটি লাল কলম কিনেছিলাম। এখানে পেন শব্দটি নাউন, এর পূর্বে রেড বসেছে, বসে কলমটিকে বর্ণনা করেছে। যে শব্দ কোনো নাউন বা ভার্বের পূর্বে বা পরে বসে ওই নাউনকে পরিচয় করিয়ে দেয় তাকে মডিফায়ার বলে। এখানে রেড শব্দটি নাউনের পরিচয় দিচ্ছে। রেড পেন, কি রকম পেন? রেড পেন। এখানে এই রেড শব্দটি অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা জানি, যা দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এই বাক্যে রেড অ্যাডজেক্টিভ, এটি পেনের অবস্থা বুঝিয়েছে, পেনের রংকে বুঝিয়েছে। আমরা কখনো কখনো এখানে আমরা দেখেছি পেনের পূর্বে বসেছে, অর্থাৎ এই রেডটি একটি প্রি মডিফায়ার। আমরা আরেকটি বাক্য লিখব, হি ওয়াকস স্লোলি। এই বাক্যে ওয়াকস ভার্ব শব্দ, স্লোলি অ্যাডভার্ব শব্দ। এই ওয়াকস শব্দের পরে স্লোলি শব্দটি বসে হি এর যে কাজ, এই কাজকে মডিফাই করেছে, অর্থাৎ ওয়াকস ভার্বকে মডিফাই করেছে স্লোলি। সে হাঁটে, কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। এই বাক্যে স্লোলি অ্যাডভার্ব, এটি একটি পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, ভার্বের পরে বসেছে। কে বসেছে? স্লোলি। স্লোলি এখানে একটি অ্যাডভার্ব হিসেবে বসেছে, অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে আমরা বিভিন্ন প্রকার মডিফায়ার, অর্থাৎ এখানে যে মডিফায়ার গুলো আমি উল্লেখ করেছি, এই মডিফায়ার গুলোর ব্যবহার দেখব পর্যায়ক্রমে। তোমরা যারা ক্লাস করছো বা ক্লাস দেখছো তারা মডিফায়ারের বিভিন্ন অংশগুলো খাতায় তুলে রাখবা, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইনবক্সে জানাও, অথবা কমেন্টে যে আমাদেরকে জানাও কোন জায়গায় বা কোথাও তোমাদের কোনো প্রশ্ন বা প্রবলেম থাকে কিনা। আমরা প্রথমেই দেখব প্রথমটি, প্রি মডিফাই দ্য নাউন। প্রি অর পোস্ট মডিফাই দ্য নাউন। আমরা নাউনকে মডিফাই করব। নাউনকে কে মডিফাই করে আমরা জানি। একটু আগে যে বাক্যটি আমি লিখেছি, আই বট এ রেড পেন, খেয়াল করি, আই বট এ রেড পেন। এখানে রেড শব্দটি অ্যাডজেক্টিভ, কেননা এটি তার পরবর্তী নাউনকে মডিফাই করেছে। অর্থাৎ নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আমাদেরকে মনে রাখতে হবে নাউন বা প্রোনাউনকে কে মডিফাই করে। নাউন বা প্রোনাউনকে সর্বদা মডিফাই করে অ্যাডজেক্টিভ। পরীক্ষার প্রশ্নে আমাদের যেভাবে এই প্রশ্নটি বা এই প্রবলেমটি আসতে পারে আমরা দেখব, দ্য গার্ল বট অ্যান ড্যাশ বুক। এখানে আমাদের ইন্ডিকেটর দেওয়া থাকবে, প্রি মডিফাই দ্য নাউন। ইন্ডিকেটর দেওয়া আছে, এই নাউনকে মডিফাই করতে বলেছে। দ্য গার্ল, মেয়েটি, বট অ্যান ইংলিশ বুক। মেয়েটি একটি ইংরেজি বই কিনেছে। এখানে বুক নাউন, ইংলিশ আপাত দৃষ্টিতে দেখতে নাউনের মতো মনে হতে পারে, কিন্তু এই বাক্যে ইংলিশ শব্দটি অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে, কেননা এই ইংলিশ শব্দটি তার পরবর্তী নাউনকে মডিফাই করেছে।
আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে শব্দ সেন্টেন্সে কোনো নাউনের বা প্রোনাউনের পূর্বে বসে, ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সে সমস্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আমরা তার পরেরটিতে চলে যাব, প্রি অর পোস্ট মডিফাই ভার্ব। শিক্ষার্থীরা, আমাদের এর পরের প্রবলেম প্রি অর পোস্ট মডিফাই ভার্ব। আমরা জানি ভার্ব যখন কোনো শব্দ ভার্বের পূর্বে বসে, ওই ভার্বটিকে মডিফাই করে, অথবা যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ কোনো ভার্বের পরে বসে ওই ভার্বকে মডিফাই করে, তাকে ভার্ব মডিফায়ার বলে। ভার্ব মডিফায়ার হিসেবে সবসময় আমরা অ্যাডভার্বকে ব্যবহার করি। কিরকম? হি ওয়াকস স্লোলি, সে হাঁটে। এখানে সে হাঁটে, হাঁটেটা ভার্ব, ওয়াকস সে হাঁটে। কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে। এখানে স্লোলি শব্দটি অ্যাডভার্ব। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে সমস্ত শব্দ ভার্বকে মডিফাই করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। আমাদের মনে রাখতে হবে যে সমস্ত শব্দ ভার্বকে মডিফাই করে সে সমস্ত শব্দগুলো সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে। আমরা তার পরেরটিতে চলে যাব, pre-modify or post-modify adjective। প্রি or post-modify adjective যখন কোনো শব্দ না কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বা পরে বসে ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তাকে অ্যাডজেক্টিভ মডিফায়ার বলে। অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে আমরা অ্যাডভার্বকে ব্যবহার করি। আমরা একটা বাক্য লিখে বোঝার চেষ্টা করব। হি ইজ ড্যাশ উইক ইন ইংলিশ। হি ইজ এই বাক্যটিতে হি সাবজেক্ট, ইজ ভার্ব। এখানে উইক শব্দটি অ্যাডজেক্টিভ। সে উইক, সে দুর্বল। কেমন দুর্বল? ভেরি উইক, সে খুব দুর্বল। এখানে ভেরি অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। এই ভেরি এটি পার্সন স্পিচের দিক থেকে অ্যাডভার্ব। আমরা মনে রাখবো ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ঠিক তেমনি অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। আমরা পরেরটি বা পরের প্রবলেমে চলে যাব, প্রি or post modify noun adjective। noun adjective আমরা প্রথমেই বুঝে নিই noun adjective কি। noun adjective হচ্ছে শব্দটি দেখতে নাউনের মতো কিন্তু কাজে অ্যাডজেক্টিভের মতো। এই কারণে নাউন অ্যাডজেক্টিভকে ডাবল পার্সন স্পিচও বলা হয়। আমরা একটা বাক্য লিখব, হি ইজ এ কলেজ স্টুডেন্ট। এই বাক্যে হি সাবজেক্ট, ইজ লিঙ্কিং ভার্ব, কলেজটি নাউন, স্টুডেন্টটি নাউন। পাশাপাশি একই পার্টস অফ স্পিচের দুইটি শব্দ বসে না, তাই এই বাক্যে এই নাউনটি অর্থাৎ দ্বিতীয় নাউনটি নাউন হিসেবে বসেছে, আর প্রথম নাউনটি অর্থাৎ কলেজ নাউনটি অ্যাডজেক্টিভের মতো বসেছে। কেননা কলেজ শব্দটি স্টুডেন্টকে মডিফাই করেছে। যদি কোনো নাউন শব্দ
অপর কোনো নাউনকে মডিফাই করে সেটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে এই নাউন অ্যাডজেক্টিভ শব্দটি দেখতে নাউন হলেও কাজের দিক থেকে এটি অ্যাডজেক্টিভের কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরে পজেসিভটি শিখব। পজেসিভ কাকে বলে এবং পজেসিভ আমরা সেন্টেন্সে কি হিসেবে ব্যবহার করতে পারি সেটি আমরা দেখব। পজেসিভ আমরা জানি পার্সোনাল প্রোনাউনের তিনটা রূপের একটি রূপ হচ্ছে পজেসিভ। আমি কয়েকটি পার্সোনাল প্রোনাউন লিখলাম। প্রথমেই পার্সোনাল প্রোনাউনের আই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এর পজেসিভ ফর্ম হচ্ছে মাই। এখানে মাই শব্দটি পজেসিভ ফর্ম, এটি পার্সোনাল প্রোনাউন আই এর পজেসিভ ফর্ম। একটি বাক্য দিয়ে আমরা দেখব সেন্টেন্সে পজেসিভ কিসের কাজ করে। দেখো, I lost my mobile yesterday. I lost আমি হারিয়েছি, মোবাইল হারিয়েছি। মোবাইল শব্দটি নাউন। আমরা ইতিপূর্বে বলেছি যে শব্দ কোন নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে সে শব্দটি অ্যাডজেক্টিভ। এখানে এই প্রোনাউনটি অ্যাডজেক্টিভের কাজ করেছে, অর্থাৎ সেন্টেন্সে পজেসিভ অ্যাডজেক্টিভের কাজ করে। পজেসিভ কখনো কখনো প্রোনাউনেরও কাজ করে, যেমন দিস বুক ইজ মাইন। যদি আমাদের এই পজেসিভকে প্রোনাউনের মতো কাজ করাতে হয়, তখন কি করতে হবে? এটিকে ভার্বের পূর্বে বা পরে বসাতে হবে। অর্থাৎ প্রোনাউনগুলো ভার্বের অবজেক্ট হিসেবে বসে অথবা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। যখন ভার্বের অবজেক্ট হিসেবে প্রোনাউন বসে এটি পজেসিভ প্রোনাউন, কিন্তু যদি নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে তখন সেটি পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা এই আলোচনাটুকু থেকে শিখলাম যে সেন্টেন্সে প্রোনাউন কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে, আবার সেই প্রোনাউনটি কিভাবে পজেসিভ প্রোনাউনের কাজ করে। আমাদের এর পরের আলোচ্য বিষয় ইউজ অফ ডিটারমাইনার। শিক্ষার্থীরা, আমরা ডিটারমাইনারের সংজ্ঞা পেয়েছি বাংলায়। ডিটারমাইনার মানে পদাশ্রিত নির্দেশক। ডিটারমাইনার এর সহজভাবে বলা যায় টি, টা, খানা, খানি, গাছি, গুলি। ইংরেজিতে ডিটারমাইনার হিসেবে আমরা এ, অ্যান, দি কে ব্যবহার করি। এ, অ্যান, দি এই তিনটি শব্দকে আমরা আর্টিকেলস হিসেবেও জানি, কিন্তু আমাদের প্রশ্ন এই আর্টিকেলস গুলো সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। আর্টিকেলস গুলো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কিভাবে? আর্টিকেলস মানে টি, টা, খানা, খানি, গাছি। অর্থাৎ আর্টিকেলস দ্বারা একটি সংখ্যার ধারণা প্রকাশ করে। যেহেতু আর্টিকেলস গুলো সংখ্যা, তাই অ্যাডজেক্টিভের সংজ্ঞা অনুযায়ী এটি এক ধরনের অ্যাডজেক্টিভ। তবে অ্যাডজেক্টিভের সাথে এর পার্থক্য রয়েছে। কি পার্থক্য? অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন আছে, কিন্তু আর্টিকেলের ডিগ্রি অফ কম্প্যারিজন নাই। ডিগ্রি অফ কম্প্যারিজন কি? সকল অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম আছে, কিন্তু আর্টিকেলের
পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ অর্থাৎ ডিগ্রি অফ কম্প্যারিজন নেই। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখব সেন্টেন্সে কিভাবে ডিটারমাইনার হিসেবে এ এন্ড বি ব্যবহৃত হয়। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দি অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, এটি ডিটারমাইনার। অন্যান্য অ্যাডজেক্টিভ গুলো ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে, যেমন এনি, এভরি, দিস, দ্যাট, সাম, এগুলো ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে। অল ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে। আমরা বাক্যের মাধ্যমে দেখব দিস বুক বিলংস টু মি। এই বাক্যটির বাংলা অর্থ কি দাঁড়ায়? এই বইটি আমার। এই বাক্যে দেখো দিস, এই পার্টস অফ স্পিচটি বুকের পূর্বে বসেছে। আমরা সবাই জানি বুক একটি কমন নাউন। যখন দিস নাউনের পূর্বে বসেছে, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি একটি ডিটারমাইনার হিসেবে কাজ করেছে, অর্থাৎ এই ডিটারমাইনারটি তখন অ্যাডজেক্টিভ ডিটারমাইনার হিসেবে কাজ করেছে। এই বাক্যে দিস একটি অ্যাডজেক্টিভ শব্দ, অর্থাৎ এটি ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার। আমরা তার পরে চলে যাব ডিটারমাইনারের পরে কোয়ান্টিফায়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মনোযোগ দিয়ে তোমরা বিভিন্ন ধরনের মডিফায়ার গুলো দেখছো। মডিফায়ার গুলো যখন তুমি মনোযোগ দিয়ে চিনতে পারবে এবং মডিফায়ার গুলো বিভিন্ন সেন্টেন্সে প্রয়োগ করার প্রচেষ্টা করবে, তখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে, এই ডায়াগ্রামে শব্দগুলোর সাথে আমাদের বিভিন্ন মডিফায়ারের যে যোগসূত্র আছে সেটিকে খুব ভালোভাবে আয়ত্ত করা। আমরা দেখব ইউজ অফ কোয়ান্টিফায়ার। আমরা কোয়ান্টিফায়ারের সংজ্ঞাটা জেনে নেই। কোয়ান্টি শব্দ থেকে কোয়ান্টিফায়ার এসেছে। কোয়ান্টি এসেছে কোয়ান্টিটি থেকে। কোয়ান্টিটি মানে সংখ্যা, অর্থাৎ কোয়ান্টিফায়ার মানে সংখ্যাবাচক শব্দ। যে সমস্ত শব্দ দ্বারা কোন সংখ্যাবাচক অর্থ প্রকাশ করে তাকে কোয়ান্টিফায়ার বলে। কোয়ান্টিফায়ার হিসেবে আমরা সাম, মেনি, ফিউ, লিটল, মাচ, মোর, several, various ইত্যাদি শব্দগুলো ব্যবহার করতে পারি। আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি যে কোয়ান্টিফায়ার গুলো সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচে কাজ করে। আমরা খেয়াল করব আই হ্যাভ এ লিটল মানি in my pocket. I have a little money in my pocket. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবে যে এখানে আমরা লিটল এই কোয়ান্টিফায়ার শব্দটি ব্যবহার করেছি। এই বাক্যের বাংলা অর্থ কি দাঁড়ায়? I have a little money in my pocket. আমার পকেটে টাকা নাই বললেই চলে। এই বাক্যটিতে লিটল খুব সামান্য, যৎ সামান্য বা নাই বললেই চলে অর্থে এ লিটল শব্দটি ব্যবহৃত হয়েছে। এই বাক্যে এই এ লিটল শব্দটি তার পরবর্তী মানি নাউনটিকে মডিফাই করেছে, অর্থাৎ সেন্টেন্সে কোয়ান্টিফায়ার গুলো নাউনকে মডিফাই করে, তাই গঠনগত দিক থেকে কোয়ান্টিফায়ার গুলো অ্যাডজেক্টিভের কাজ করে। সকল ক্ষেত্রে আমরা জানব কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা এর পরে জানব
তার পরের শব্দটি বা তার পরের প্রবলেমটি, আমাদের এই পরের প্রবলেমটি ইউজ অফ ইন্টেন্সিফায়ার। আমরা জানি ইন্টেন্সিফায়ার কাকে বলে। ইন্টেন্সিফায়ারের বাংলা হচ্ছে প্রবর্ধক। যে শব্দ বা শব্দগুচ্ছ কোন ভার্বের কাজ কে কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়, অর্থাৎ ভার্বের কার্য পরিধিকে প্রসারিত করে বা সংকুচিত করে, তাকে ইন্টেন্সিফায়ার বলে। দেখো, হি ইজ strong enough to carry the load। এই বাক্যটিতে আমরা বাক্যটির বিশ্লেষণ করি। হি সাবজেক্ট, ইজ লিঙ্কিং ভার্ব, হি ইজ স্ট্রং। এই স্ট্রং শব্দটি আমরা জানি স্ট্রং শব্দটি অ্যাডজেক্টিভ। হি ইজ স্ট্রং, কি রকম স্ট্রং? এনাফ স্ট্রং। এই এনাফ শব্দটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানবো এই এনাফ শব্দটি আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার করি। এই বাক্যে এই নন ফিনিট ভার্ব টু ক্যারি এর পূর্বে এনাফটি বসেছে। এই শব্দটি একাধারে স্ট্রং কে মডিফাই করেছে, আবার পক্ষান্তরে টু ক্যারি কেও মডিফাই করেছে। যে সমস্ত শব্দ কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ভার্বের পূর্বে বসে তাকে মডিফাই করে বা তাদের কার্য পরিধির হ্রাস বৃদ্ধি ঘটায়, তাকে ইন্টেন্সিফায়ার বলে। ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা সাধারণত ভেরি, এনাফ, মাচ, মোর, সাধারণত এই চারটা শব্দকে আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার করি। অন্যান্য ক্ষেত্রে আমরা সেন্টেন্সে সকল কোয়ান্টিফায়ারকে ইন্টেন্সিফায়ারের মতো ব্যবহার করতে পারি। আমাদের এর পরের প্রবলেম ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আলোচনা করার পূর্বে আমরা পূর্ববর্তী ক্লাসে অ্যান্টিসিডেন্টের কথা জেনে এসেছি। একটি বাক্য আমরা দেখব, It is I who am responsible. Who am responsible to do it। এই বাক্যটি আমরা দেখব। এই বাক্যে আমরা জানি who রিলেটিভ প্রোনাউন, I personal pronoun, am verb। এই বাক্যটিতে it impersonal subject, is হচ্ছে impersonal verb, it is I who। আমরা চিন্তা করি আমাদের বাক্যের প্রথম অংশ নাই, who এর পরে আমরা সব সময় is কে ব্যবহার করি, অর্থাৎ who কে আমরা সিঙ্গুলার ধরি। হু এর পরে কেন am বসলো? হু এর পরে am বসার কারণ হচ্ছে হু এর পূর্বে একটি I আছে। এই বাক্যে এই ws শব্দটি পূর্বে I একটি প্রোনাউন বসেছে। আমাদের মনে রাখতে হবে কোন সেন্টেন্সে কোন ws শব্দ অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোন নাউন বা প্রোনাউন যদি থাকে, ওই নাউন বা প্রোনাউন তার পরবর্তী ভার্বকে মডিফাই করে, এটাকে অ্যান্টিসিডেন্ট বলে। আমরা খেয়াল করেছি এই বাক্যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আই হচ্ছে ইন্টেন্সিফায়ার বা এখানে অ্যান্টিসিডেন্ট হিসেবে আই বসেছে। সরি, আমি ইন্টেন্সিফায়ার ভুলে বলেছি, আই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই আই এর কারণে ইজ না হয়ে ভার্বটি am হয়েছে। শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনকে শনাক্ত করব। রিলেটিভ প্রোনাউনকে শনাক্ত করতে হলে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব থাকতে হবে। রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো ভার্ব না থেকে অ্যাডজেক্টিভ থাকে,
ভার্ব না থেকে নাউন থাকে, আমাদের বুঝতে হবে সেটি রিলেটিভ অ্যাডজেক্টিভ। এর পরেরটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আমরা দিস, দ্যাট, দোজ, দেস এই চারটাকে ব্যবহার করি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সে দিস বা দোজ বসে, সিঙ্গুলারে দিস, প্লুরালে দোজ, পাস্ট টেন্সে যে আমরা সিঙ্গুলারে দ্যাট ব্যবহার করি, প্লুরালে দেস ব্যবহার করি। যেমন দিস বুক ইজ মাইন। শিক্ষার্থীরা, আমি এই সেন্টেন্সটি আগে একবার ব্যবহার করেছি। দিস বুক ইজ মাইন, এখানে এই দিসটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এই দিসটি আর প্রোনাউন নেই। কেন? এর পরে একটি নাউন বসেছে। নাউন বসার কারণে এটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়েছে। কিন্তু আমার এখনকার বাক্যটি আমরা দেখো, দিস ইজ মাই বুক, এই বাক্যটি দেখো, এটি আমার বই। এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমাদেরকে যখন বিভিন্ন সেন্টেন্সে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করতে বলা হবে, আমরা খেয়াল রাখবো যে সেটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিনা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কিনা। আমরা প্রতিনিয়ত যখন মডিফায়ার গুলো করব, মডিফায়ারের মধ্যে আমরা কার্যত খেয়াল রাখবো, সতর্ক থাকবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহারের ক্ষেত্রে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করতে যে আমরা যেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার না করে ফেলি। এরপরে আমরা ব্যবহার করব বা আমরা দেখব আমাদের পরবর্তী প্রবলেম ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভের ব্যাখ্যা জানি। ইনফিনিটিভ কাকে বলে? শিক্ষার্থীরা, ইনফিনিটিভ কি? আমরা সহজ ভাষায় বলি, ভার্বের পূর্বে টু বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন আমরা ব্যবহার করি তখন তাকে ইনফিনিটিভ বলে। একটু ইলাবোরেটলি আমরা বলতে চাই, যখন একটি সেন্টেন্সে একাধিক ভার্ব থাকে তখন দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসিয়ে ভার্বটিকে ইনফিনিটিভ করা হয়। এখন টু বসানোর শর্ত কি? যদি একটা বাক্যে একাধিক ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্বের কাজ যদি কোনো উদ্দেশ্য হয় সেটা ইনফিনিটিভ। যেমন আই কেম হিয়ার টু সলভ the problem.